তো বন্ধুরা, আজ তোমাদের কাছে এমন একটা উপকরণ নিয়ে আমি কথা বলতে চলেছি যেটা একেবারেই অর্গানিক। যদি তোমরা ছাদ বাগান করতে ভালোবাসো, যদি তোমাদের ছাদ বাগানে নানান রকম গাছের সাথে সাথে জবা, গোলাপ ও নানান রকম সবজি গাছ থেকে থাকে, তাহলে এই জিনিসটা তোমাদের হাতের কাছে রাখাটা অতি অবশ্যই দরকার। এই জিনিসটি আমাদের গাছের যেমন উপকার করবে, তেমন এর কাজ অতুলনীয়। তো বন্ধুরা, এটা একটা এমনই জিনিস যা আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, আর যদি নাও থাকে তাহলে আমরা যে কোনো মুদির দোকান থেকে অতি সহজেই খুব কম মূল্যে সংগ্রহ করে নিতে পারবো। তো বন্ধুরা, আমার হাতে যে জিনিসটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো কর্পূর, যা আমাদের প্রত্যেকের বাড়িতে পূজার কাজে অথবা অন্যান্য কাজেতেও ব্যবহার করা হয়। এটি যেমন আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, তেমন এটি আমাদের বাগান পরিচর্যাতেও বিশেষ ভূমিকা গ্রহণ করে এবং এর পাশাপাশি আমাদের নানান রোগ ব্যাধিকে দূর করতেও এর ভূমিকা অপরিসীম। কিন্তু বন্ধুরা, আজ আমরা কথা বলবো এই কর্পূরকে কেন আমরা আমাদের বাগান পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করব। কর্পূর ব্যবহার করলে আমরা বাগানে কোন কোন বেনিফিট পাবো এবং কতটা পরিমাণে আমাদের এই কর্পূরকে গাছের মধ্যে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, কিভাবে আমরা কর্পূরকে এই সময় আমাদের গাছেতে প্রয়োগ করব বা এই কর্পূরকে ব্যবহার করলে আমরা কোন কোন বেনিফিট পাবো, আজ এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে। তাই সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, অনেক সময় নানান রকম পরিচর্যা করার পরেও আমাদের ছাদ বাগানে থাকা জবা, গোলাপ ও নানান রকমের গাছের আমরা সঠিক বৃদ্ধি বিকাশ লক্ষ্য করতে পারি না। আমাদের ছাদ বাগানে থাকা জবা গাছগুলির বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে যে জিনিসটা সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় বন্ধুরা, সেটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণ। আমাদের জবা গাছের মধ্যে নানান রকম পোকামাকড়ের আক্রমণের ফলে গাছের পাতা যেমন কুঁকড়ে যেতে শুরু করে, তেমন গাছ থেকে পাতা হলুদ হয়ে ঝরে পড়তে থাকে। গাছকে আমরা সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে পারি না, গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাই না। এক সময় এসে জবা গাছগুলি মারা যেতে শুরু করে। এই সমস্যাগুলি বন্ধুরা আমাদের গোলাপ গাছেতেও লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, বর্তমান সময়ে আমাদের এখানে গরম পড়তে শুরু করেছে এবং এই সময় আমাদের জবা গাছ থেকে শুরু করে সমস্ত পার্মানেন্ট গাছগুলি মাথা চাড়া দিতে শুরু করেছে। এই সময় আমাদের জবা গাছের যেমন বৃদ্ধি বিকাশ করার সময়, তেমন গাছে প্রচুর পরিমাণে ফুলও আসার সময়। কিন্তু এই সময় যদি আমরা আমাদের জবা গাছগুলিকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে না পারি, তাহলে জবা গাছ যেমন দুর্বল হয়ে পড়বে, জবা গাছের বৃদ্ধি তেমন ব্যাহত হবে। আমরা আমাদের জবা গাছ থেকে কখনোই ফুল পেতে পারবো না। তাই বন্ধুরা, এই সময় আমাদের জবা গাছগুলিকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে এই জিনিসটাকে আমরা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবো। এই কর্পূরকে ব্যবহার করলে বন্ধুরা আমাদের ছাদ বাগানে আর কোনো রাসায়নিক কীটনাশকের প্রয়োজন হবে না। শুধুমাত্র আমরা এই এক টুকরো কর্পূর দিয়েই আমরা আমাদের ছাদ বাগানকে সুস্থ রাখতে পারবো সারা বছর। তো চলো, কোন কোন পদ্ধতিতে এই কর্পূরকে আমরা ব্যবহার করব এবং কিভাবে এই কর্পূর দ্বারা একটা সুন্দর কীটনাশক তৈরি করব, সেটা এবার দেখে নেওয়া যাক। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের ছাদ বাগানে যেসব টবের মধ্যে আমরা গাছ প্রতিস্থাপন করে রেখেছি, সেই সব টবের মাটিতে পিঁপড়ে এবং পোকামাকড়ের সৃষ্টি হয়ে যায়। আমরা নানান রকম সার, নানান রকম কীটনাশককে প্রয়োগ করি, কিন্তু তার সত্ত্বেও আমরা সঠিকভাবে পোকামাকড় এবং পিঁপড়েকে মাটি থেকে দূর করতে পারি না। এক সময় এসে ধীরে ধীরে গাছগুলো মারা যেতে শুরু করে। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমরা এই কর্পূরকে কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারি। এই একটা কর্পূর কিন্তু আমাদের গাছ থেকে সমস্ত ধরনের পিঁপড়ে এবং পোকামাকড়কে কিন্তু দূর করতে পারবে। প্রথমেই আমি বললাম বন্ধুরা, এই জিনিসটা যেহেতু একটা জৈব জিনিস, তা সেহেতু আমরা কিন্তু মাটিতে কম বেশি প্রয়োগ করলেও কোনো ধরনের গাছের ক্ষতি হবে না। কিন্তু হ্যাঁ, গাছের মধ্যে প্রয়োগ করা মাত্রই এ কিন্তু দ্রুত হারে কাজ করতে শুরু করবে। মাত্র কয়েক মিনিটের ভেতরেই তোমাদের গাছের মাটি থেকে সব ধরনের পিঁপড়ে এবং পোকামাকড় দূর হবে। তো বন্ধুরা, কিভাবে এটা প্রয়োগ করব, কিভাবে এটা মাটির মধ্যে প্রয়োগ করলে দ্রুত হারে কাজ করবে, সেটাই আমাদের জানতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে যে কর্পূরটা আছে, সেটা কিন্তু আমার গাছের মাটির কাছে আমি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই কর্পূরটা হচ্ছে একটা তরল তেল জাতীয় জিনিস, কিন্তু নানান রকম প্রক্রিয়ার মাধ্যমে এটাকে কঠিন করে বাজারে খুব অল্প মূল্যে বিক্রি করা হয়। এই জিনিসটাকে যদি আমরা গরম করতে পারি কিংবা রোদের মধ্যে রেখে দিতে পারি, তাহলে কিন্তু অতি সহজে গলে এ কিন্তু তরল পদার্থে একটা পরিণত হবে। সেহেতু এই কর্পূরটাকে আমরা যদি গুঁড়ো করে আমরা মাটির মধ্যে ছড়াতে পারি, তাহলে অতি সহজেই কিন্তু পিঁপড়ে এবং পোকামাকড় আমরা মাটি থেকে দূর করতে পারবো। তো কিভাবে করব, তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কর্পূরটাকে সুন্দর করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কর্পূর কিন্তু অতি সহজে একেবারে পাউডার আকার তোমরা করতে পারবে না। এরকম দানা দানা অবস্থায় তোমরা কিন্তু করে নেবে এবং এর থেকে আমরা কিন্তু কয়েকটা দানা, জাস্ট কয়েকটা দানা আমরা কিন্তু নেবো, নিয়ে আমরা মাটির মধ্যে কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে দেবো।
এরকম গা বরাবর যদি আমরা ছড়িয়ে দিতে পারি বন্ধুরা, আমাদের মাটিতে কোনো ধরনের কিন্তু পিঁপড়ে এবং পোকামাকড় আর থাকবে না। যত এই কর্পূরটা গরম হবে, যত এই কর্পূরটা গলে গিয়ে মাটির সঙ্গে মিশতে শুরু করবে, তত কিন্তু দ্রুত হারে গাছ থেকে পিঁপড়ে এবং পোকামাকড় কিন্তু দূর হবে। এটা কিন্তু বন্ধুরা প্রথম পদ্ধতি। এক্ষেত্রে আমাদের মাটি খোসারও দরকার নেই, মাটির মধ্যে জল প্রয়োগ করার দরকার নেই। জাস্ট আমরা কর্পূরগুলোকে টুকরো করব বা গুঁড়ো করে নেবো, অল্প করে নিয়ে আমরা কিন্তু কয়েকটা দানা মাটির মধ্যে এরকম ফেলে রেখে দেবো। ধীরে 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 কর্পূরটা কিন্তু গলতে শুরু করবে এবং তার কার্যক্ষমতা কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে। সমস্ত ধরনের পোকামাকড় এবং পিঁপড়ে গাছের মাটি থেকে কিন্তু বেরিয়ে চলে যাবে। তো বন্ধুরা, এই তো আমরা প্রথম প্রক্রিয়া জানলাম এই কর্পূর ব্যবহার করার। এরপর আর কোন কোন কাজে আমাদের ছাদ বাগানে এই কর্পূরকে আমরা ব্যবহার করতে পারবো, তো চলো সেটা এবার জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমাদের ছাদ বাগানের মধ্যে, আমাদের বাড়ির মধ্যে থাকা গৃহপালিত পশু নানান রকম পাখি আক্রমণ করতে শুরু করে। গাছের মধ্যে হওয়া ফুল এবং কুড়িকে ছোট ছোট করে কেটে ফেলতে দেখা যায়, গাছের পাতাগুলোকে খেয়ে ফেলতে লক্ষ্য করা যায়। অনেক সময় গাছের ডালকে ভেঙে দিয়ে গাছগুলোকে মরণাপন্ন অবস্থা করে ফেলে। অনেক সময় দেখা যায় বন্ধুরা, আমাদের ছাদ বাগানের মধ্যে হনুমানের আক্রমণ হয়। গাছের মধ্যে ফল এলে সেই ফল তো তুলে খাই, তার সঙ্গে সঙ্গে গাছের ডালগুলোকেও ভেঙে দিতে শুরু করে এবং তার ফলে অনেক গাছ মারাও যায়। তো বন্ধুরা, আমাদের ছাদ বাগান থেকে যদি আমরা গৃহপালিত পশু পাখি এবং হনুমানকে দূর করতে চাই, তাহলেও কিন্তু আমরা এই কর্পূরকে ব্যবহার করতে পারি। আমাদের এই এক টুকরো কর্পূর আমাদের ছাদ বাগান থেকে গৃহপালিত পশু পাখি এবং হনুমানকে কিন্তু অনায়াসেই দূর করতে পারবে। কারণ বন্ধুরা, এই কর্পূরের তীব্র গন্ধ যখনই আমাদের গৃহপালিত পশু পাখি এবং হনুমানের নাকে যাবে, তখনই কিন্তু আমাদের ছাদ বাগান থেকে তারা অনেক দূরে থাকবে, কখনোই কিন্তু আমাদের গাছের মধ্যে আক্রমণ করতে পারবে না। যেহেতু এটা অর্গানিক একটা জিনিস, আমাদের গৃহপালিত পশু পাখি বা হনুমানের মুখেও গেলে তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না। মানে আমরা এই ঘরোয়া উপকরণ দিয়ে আমরা ছাদ বাগানকে সেফ রাখতে পারবো সারা বছর। তো বন্ধুরা, কিভাবে এই কর্পূরকে ব্যবহার করে আমরা গৃহপালিত পশু পাখি এবং হনুমানকে দূর করতে পারবো, তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এক্ষেত্রে প্রথম যে কাজটা করতে হবে, তোমাদের একটা ন্যাকড়া নিতে হবে। দেখতে পাচ্ছ আমি একটা সরু ন্যাকড়া নিয়ে নিয়েছি এবং এই ন্যাকড়াটা বন্ধুরা সুতির ন্যাকড়া, তোমরাও কিন্তু সুতির কোনো ন্যাকড়াকে ইউজ করবে। এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, আমরা কিছু পরিমাণে কর্পূর এই ন্যাকড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো। এবং এই ন্যাকড়াটাকে আমরা সুন্দরভাবে কিন্তু এবার কর্পূর সমেত বেঁধে ফেলবো। কারণ বন্ধুরা, দীর্ঘদিন যাতে এই কর্পূরটা আমাদের গাছের মধ্যে থাকতে পারে এবং একটা সুন্দর গন্ধকে ছড়াতে পারে, সেই কারণে আমরা কিন্তু ন্যাকড়ার মধ্যে এই কর্পূরটাকে আমরা এবার বেঁধে ফেললাম, দেখো। এবং আমাদের যেসব গাছের মধ্যে হনুমান পাখি এবং গৃহপালিত পশু আক্রমণ করছে, সেই সব গাছের ডালেতে কিন্তু আমাদের বেঁধে রাখতে হবে। তো কিভাবে বাঁধবো, তো চলো সেটা এবার দেখে নিই। তো বন্ধুরা, এই যে তোমরা গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের মধ্যেই কিন্তু আমি কর্পূরকে বেঁধে রাখবো। তোমাদের যেসব গাছগুলোতে পশু পাখি বা হনুমানে আক্রমণ করছে, সেই গাছগুলোর ডালেতে তোমরা যে কোনো একটা ডালেতে তোমরা কিন্তু কর্পূর বেঁধে রাখতে পারো। তোমাদের গাছ যদি বড় হয় বা ঝাঁকড়া হয়, সেক্ষেত্রে কয়েকটা ন্যাকড়াকে তোমরা নানান রকম ডালের মধ্যে বেঁধে রাখবে। তো বন্ধুরা দেখো, এই যে আমার গাছটা, এই গাছটার মধ্যে কিন্তু আমার পাখিরা আক্রমণ করছে এবং পাখি আক্রমণের ফলে আমার কিন্তু গাছের কয়েকটা কুড়িকে কেটেও দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা এই যে গাছটা, এই গাছটার যে কোনো ডালেতে কিন্তু আমরা এই ন্যাকড়াটাকে বেঁধে রাখতে পারি। তো দেখো, আমি কিন্তু এই ওপরের দিকের অংশতে আমি কিন্তু ন্যাকড়াটা বেঁধে রাখছি। তোমাদের গাছ যদি বড় হয় বা ঝাঁকড়া হয়, সেক্ষেত্রে তোমরা কয়েকটা কর্পূরের টুকরোকে বেশ কয়েকটা ন্যাকড়াতে বেঁধে তোমরা নানান জায়গায় কিন্তু বেঁধে রাখবে, নানান ডালেতে বেঁধে রাখবে। সেক্ষেত্রে কর্পূরের গন্ধটা আরো তীব্র হবে এবং সহজেই তোমরা কিন্তু নানান রকম পশু পাখি এবং হনুমানকে গাছ থেকে দূর করতে পারবে। তো বন্ধুরা, এই তো গেল আমাদের কর্পূর ব্যবহার করার দ্বিতীয় পদ্ধতি। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 3 নম্বর পদ্ধতির দিকে। তো বন্ধুরা, অনেক সময় আমাদের ছাদ বাগানে নানান রকম গাছের মধ্যে নানান রকম পোকামাকড়ের আক্রমণ হতে শুরু হয়। গরম পড়া মাত্রই আমাদের জবা গাছের পাতা কুঁকড়ে যেতে আরম্ভ করে। জবা গাছের পাতার নিচে অ্যাপিডস, মাইটস এবং মিলিবাগের আক্রমণ হতে লক্ষ্য করা যায়। জবা গাছের পাশাপাশি সমস্ত গাছের মধ্যে বন্ধুরা নানান রকম পোকামাকড়ের আক্রমণ শুরু হয়ে যায়। তার ফলে গাছের যেমন সঠিকভাবে বৃদ্ধি বিকাশ আমরা করতে পারি না, তেমন গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাই না। অনেক গাছ এই পোকামাকড়ের আক্রমণের ফলে মারা যেতে শুরু করে। তো বন্ধুরা, সেক্ষেত্রে আমরা নানান রকম রাসায়নিক কীটনাশককে মার্কেট থেকে কিনে এনে গাছের মধ্যে প্রয়োগ করতে থাকি এবং তার ফলে যেটা হয় বন্ধুরা, গাছের আয়ু ধীরে ধীরে কমতে শুরু করে, গাছের গুণগত মান খারাপ হয়ে যায়। এই রাসায়নিক কীটনাশক কম বেশি প্রয়োগের ফলে গাছের পাতা পুড়ে যেতে আরম্ভ করে
গাছগুলো ধীরে ধীরে মারা যেতে শুরু করে। তো আমরা অনেকেই রাসায়নিক কীটনাশককে ব্যবহার না করে জৈব এবং ঘরোয়া কীটনাশককে ব্যবহার করতে চাই, কিন্তু কিভাবে জৈব এবং ঘরোয়া কীটনাশক আমরা তৈরি করব, বাড়ির মধ্যে সুন্দর কীটনাশক তৈরি করে কিভাবে আমরা গাছে প্রয়োগ করব, সেটা কিন্তু আমরা অনেকে জানি না। তো সেক্ষেত্রেই আমাদের কিন্তু সমস্যাটা হয়, আমরা সঠিকভাবে গাছের পরিচর্যাটা করতে পারি না। তো বন্ধুরা, আজকে সেই সব বন্ধুদের জন্যই আমি কিন্তু এমন একটা কীটনাশক আজকে নিয়ে চলে এসেছি, বা এমন একটা কীটনাশক তোমাদের কাছে তৈরি করে দেখাবো যেটা একেবারেই অর্গানিক এবং যেটা আমরা কর্পূর দিয়ে তৈরি করতে পারবো। এই ঘরোয়া জৈব কীটনাশকটা তৈরি করতে আমাদের যেটা প্রথম লাগবে বন্ধুরা, সেটা হচ্ছে গরম জল। তোমরা দেখতে পাচ্ছ এই সসপ্যানের মধ্যে আমার কিন্তু কুসুম কুসুম গরম জলকে আমি কিন্তু ব্যবহার করেছি। কারণ বন্ধুরা, এই যে কর্পূর দেখতে পাচ্ছ, এই কর্পূর কিন্তু সহজে জলের সঙ্গে মিশতে চায় না। আমরা যদি এই কর্পূরকে ঠান্ডা জলের মধ্যে দিই, কখনোই কিন্তু কর্পূর গলে গিয়ে জলের সঙ্গে মিশবে না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এই কর্পূরকে জলের সঙ্গে মেশাতে হলে আমাদের কিন্তু গরম জলকে ইউজ করতে হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা কটা কর্পূর দেবো? এই যে জলটা দেখতে পাচ্ছ বন্ধুরা, 500 ml জল। এই 500 ml জলের বদলে তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতন জলকে তোমরা ব্যবহার করতে পারো। তো 500 ml জলের জন্য আমরা কিন্তু জাস্ট এই এক টুকরো কর্পূরকে ব্যবহার করব। জাস্ট এই এক টুকরো, মানে একটা যদি আমরা প্যাকেট কিনি, তার মধ্যে থেকে আমরা জাস্ট এক টুকরো কর্পূর দেবো। আমরা যদি 1 লিটার জলকে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা একটা প্যাকেটের মধ্যে 2টো কর্পূর থাকে, সেই 2টো কর্পূরকে কিন্তু ব্যবহার করে দেবো। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু নর্মালভাবে কর্পূরটাকে একটুখানি গুঁড়ো করে নিলাম, জাস্ট একটু গুঁড়ো করে নিলাম, এবং জলের মধ্যে আমরা কিন্তু সুন্দরভাবে কর্পূরটাকে দিয়ে আমরা কিন্তু জলটাতে মিশিয়ে দেবো সুন্দরভাবে। দেখো হালকা বন্ধুরা গরম আছে একটুখানি জলটা, এবং এই কর্পূর কিন্তু বন্ধুরা গরম জলেতেই সুন্দরভাবে গলে। এর সাথে বন্ধুরা আমাদের যেটা নিতে হবে এবার, সেটা হচ্ছে বন্ধুরা হলুদ। তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমি হলুদকে নিয়ে নিয়েছি, এবং এটাও কিন্তু বন্ধুরা আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয়। 500 ml জলের জন্য আমরা কিন্তু হাফ চামচ হলুদকে সুন্দরভাবে এখানে কিন্তু গুলে দেবো। দেখো সুন্দরভাবে গুলে দেবো। এবং এর সাথে বন্ধুরা আমাদের যেটা নিতে হবে, সেটা হচ্ছে বন্ধুরা হ্যান্ড ওয়াশ। তো বন্ধুরা, হ্যান্ড ওয়াশটা নেওয়ার কারণ, হ্যান্ড ওয়াশ আমরা যতক্ষণ না ব্যবহার করব, এক্ষেত্রে কিন্তু কর্পূরটা সুন্দরভাবে কিন্তু জলে মিশবে না। তো সেক্ষেত্রে দেখো আমরা কতটা পরিমাণে হ্যান্ড ওয়াশ নেবো, আমরা কিন্তু এইখানে হাফ চামচ কিন্তু হ্যান্ড ওয়াশকে ইউজ করব। দেখো হাফ চামচ হ্যান্ড ওয়াশ আমরা কিন্তু এক্ষেত্রে ব্যবহার করে দিলাম। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু হ্যান্ড ওয়াশটাকে আমরা সুন্দরভাবে গুলে নেবো। গুলে নেওয়ার পর কিন্তু জলটাকে আমাদের 15 থেকে 20 মিনিট ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে। রেখে দিলেই দেখা যাবে বন্ধুরা, সুন্দরভাবে কর্পূরটা যেমন জলের সঙ্গে মিশে গেছে, তেমন কিন্তু সুন্দর একটা ঘরোয়া কীটনাশক আমরা তৈরি করে ফেলেছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা ফিরে চলে এলাম 20 মিনিট পর। 20 মিনিটের মধ্যে এই দ্রবণটা যেমন ঠান্ডা হয়ে গেছে, তেমন এই কীটনাশকটা গাছে প্রয়োগ করার জন্য আমরা কিন্তু প্রস্তুত করে ফেলেছি। এইটা এবার আমরা গাছের মধ্যে প্রয়োগ করব। কিন্তু বন্ধুরা, তার আগে যেটা করতে হবে, এটা কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে আমাদের ছেঁকে ফেলতে হবে। কারণ বন্ধুরা, এর মধ্যে থাকা হলুদের কুঁচো কিংবা ছোট ছোট তোমার কর্পূরের কুঁচো কিন্তু আমাদের স্পেয়ার বোতলের মধ্যে আটকে যেতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের স্পেয়ার বোতলটা খারাপ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে দেখো বন্ধুরা, আমরা কিন্তু অল্প করে এটাকে ছেঁকে ফেললাম, এবং এই ছেঁকে ফেলার পর এই দ্রবণটাকে আমরা কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করব। কিন্তু বন্ধুরা, এই দ্রবণটাকে প্রয়োগ করার ক্ষেত্রে দুটো নিয়ম কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল করতে হবে। এক হচ্ছে, এই দ্রবণটা কিন্তু আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো না। যতটা পরিমাণে এই কীটনাশকটা আমরা নিয়েছি, ততটা পরিমাণেই কিন্তু আমাদের এর সাথে জল মেশাতে হবে। মানে 500 ml দ্রবণের সঙ্গে আমাদের কিন্তু 500 ml জল মিশিয়ে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। এবং এই কীটনাশকটাকে বন্ধুরা আমরা কিন্তু রোদের সময় কখনোই ব্যবহার করতে পারবো না। এই কীটনাশকটাকে আমাদের ব্যবহার করতে হবে বন্ধুরা সকালবেলায়, নাহলে বিকালবেলায়। আমরা কিন্তু যখন তখন এই কীটনাশকটাকে ব্যবহার করে দিলে, বা রোদের সময় যদি এই কীটনাশকটাকে আমরা ব্যবহার করে দিই, এই কীটনাশকটা কিন্তু গাছের পাতাকে পুড়িয়ে দেবে, এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরতে থাকবে। তো সেক্ষেত্রে এই দুটো জিনিসকে তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা স্পেয়ার বোতল নিয়েছি, যে বোতলটা আমার 1 লিটারের একটা বোতল, এবং বোতলের মধ্যে বন্ধুরা 500 ml আমার জল আছে, এবং এই কীটনাশকটা আমরা কিন্তু এই বোতলের মধ্যে প্রয়োগ করে দিচ্ছি। দেখো এই বোতলের মধ্যে দেওয়ার পর বন্ধুরা আমাদের এটা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার গোলাপ গাছ থেকে আরম্ভ করে সমস্ত ধরনের গাছের মধ্যে কিন্তু এই জিনিসটাকে প্রয়োগ করছি। তো বন্ধুরা, এই দ্রবণটা কিন্তু সমস্ত ধরনের গাছের মধ্যে তোমরা ব্যবহার করতে পারবে। এমনটা নয় যে শুধুমাত্র ফুল গাছের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ফুল, ফল, সবজি সমস্ত গাছের জন্য কিন্তু এই দ্রবণটা অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে আমাদের জবা গাছের জন্য কিন্তু এই সময় এই দ্রবণটা অতি অবশ্যই প্রয়োগ করাটা দরকার। কারণ জবা গাছের পাতা কুঁকড়ে যাওয়া, জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, জবা গাছের পাতার মধ্যে অ্যাপিডস, মাইটস এবং মিলিবাগের আক্রমণ হওয়া থেকে যদি আমরা বাঁচাতে যাই, তাহলে এই দ্রবণটা আমাদের প্রত্যেক 10 দিন অন্তর অন্তর একবার করে কিন্তু আমাদের জবা
জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু আমরা সুন্দর বেনিফিটের থেকে লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।